সংবিধান কার্যকারিতা লাভ করেছে। যে সংবিধানের প্রস্তাবনায় সংবিধানের মূল ভিত্তি হিসাবে চারটি মূল নীতিকে স্থির করা হয়েছিল, সেই চারটি নীতি হচ্ছে ন্যায়, সাম্য, স্বাধীনতা এবং সৌভ্রাতৃত্ব। সংবিধানের যে ঐতিহ্য, তার যে মান সম্মান, যে উদ্দেশ্যকে সামনে রেখে ভারতবর্ষের নাগরিককে সমান অধিকার দেওয়া হয়েছিল এবং ভারতবর্ষের পরিচয়ের সঙ্গে সঙ্গে তার ভারতবর্ষের নামের আগে ধর্মনিরপেক্ষ শব্দটা ব্যবহার করা হয়েছে। তার ব্যাখ্যাতে এটাও বলা হয়েছে, রাষ্ট্র মনে করে ধর্ম প্রত্যেকটা ব্যক্তির নিজস্ব ব্যাপার, সুতরাং ধর্মের ভিত্তিতে ভেদাভেদ করা চলবে না। কিন্তু বড় পরিতাপের বিষয়, দুঃখের বিষয় যে বর্তমান রাজনীতি এমন একটা স্রোতে প্রবাহিত হচ্ছে যেখানে আমরা দেখতে পাচ্ছি একটা বিভেদকামী শক্তি মাথা চাড়াতে উঠেছে এবং ভারতবর্ষের বুকে বিভেদকামী শক্তির কালো ছায়া আমরা অনুভব করতে পারছি, যা ভারতবর্ষের নাগরিকদের সাম্য এবং সৌভ্রাতৃত্বের ব্যাপারে একটা প্রশ্ন চিহ্ন দেখা দিচ্ছে। 2008 সালে আনন্দবাজার এই খবরটা ছেপেছে, সম্ভবত মে মাসে, 2008 সালের মে মাসে। এই ব্যারোমিটারে ধরা পড়েছে যে ভারতবর্ষ দুর্নীতিতে প্রায় শীর্ষে অবস্থান করছে এবং জাতীয় আয়ের মোট 28 লক্ষ কোটি টাকা দুর্নীতির জন্য নষ্ট হয়েছে। এটা ভয়ঙ্কর ব্যাপার। গরিব মানুষের জন্য, যারা 27% মানুষ ভারতবর্ষে এখন এমন রোজগার করে সুস্থভাবে বেঁচে থাকার অবস্থায় নেই, সেই মানুষদের উন্নতির জন্য সরকারের তরফ থেকে কিছু অর্থ বরাদ্দ করা হয়, কিন্তু এই বরাদ্দকৃত টাকা দরিদ্র মানুষ এবং দারিদ্র সীমার নিচে যারা অবস্থান করছে তাদের জন্য এর সিংহভাগ টাকা দুর্নীতির জন্য নষ্ট হয়ে যায়, তাদের কাছে পৌঁছায় না, আর তারা যে অবস্থায় ছিল সে অবস্থায় থেকে যাচ্ছে। আমরা দেখছি একদম দিল্লি থেকে রাজ্য পর্যন্ত যে স্ক্যামগুলো ঘটেছে এবং এই স্ক্যামের সঙ্গে বড় বড় মন্ত্রীদের নাম জড়িয়ে আছে, যারা জনপ্রতিনিধি, আমাদের নাম জড়িয়ে পড়েছে। তাহলে আমাদের দেশে উন্নয়ন কিভাবে হবে? সেই জন্য আমরা বলতে চাই, দুর্নীতি মুক্ত একটা স্বচ্ছ সমাজই প্রকৃত উন্নয়ন ঘটাতে পারে। অর্থনৈতিক, রাজনৈতিক বিভিন্ন কারণে বিভিন্ন দেশের সঙ্গে বিভিন্ন দেশের জনগণের অনুপ্রবেশ ঘটে, আশ্রয় নিতে বাধ্য হয়, এ ধরনের জিনিস শুধু আমাদের বাংলাদেশ, ভারত নয়, গোটা বিশ্ব জুড়ে এখানে হচ্ছে। যখন সিরিয়াতে যুদ্ধ হচ্ছে, সিরিয়ার জনগণ পালিয়ে গিয়ে তুরস্কে আশ্রয় নিচ্ছে। যখন ইরাকে যুদ্ধ হয়েছে, তখন ইরাকের জনগণ পালিয়ে গিয়ে তার প্রতিবেশী দেশে আশ্রয় নেয়। যখন আফগানিস্তানে যুদ্ধ হয়েছে, তখন আফগানিস্তানের জনগণ পালিয়ে এসে পাকিস্তানে আশ্রয় নিয়েছে, কখনো ভারতে আশ্রয় নিয়েছে। এটা একটা সিচুয়েশনের উপরে নির্ভর করে। আমাদের দেশে বর্তমানে যে সিচুয়েশনের কথা বলা হচ্ছে, এটা আমাদের কথা হচ্ছে অনেকটা বেশি এক্সাজারেশন, অনেকটা বেশি অতিরঞ্জিত করা হচ্ছে। বাংলাদেশ থেকে হ্যাঁ কিছু মানুষ ভারতে আসছে, অস্বীকার করার উপায় নেই, কিন্তু তারা অর্থনৈতিক কারণে আসছে, তারা মুটে মজুর শ্রমিক খেটে খাওয়া মানুষ আসছে, এদেরকে আটকানোর দায়িত্ব সরকারের। আমরা হাজার হাজার কোটি টাকা সিকিউরিটিতে ব্যয় করছি, তারা কি করছে সেখানে বসে বসে? আমাদের দেশের সম্পদ সেখানে পাচার হয়ে যাচ্ছে, অঢেল সম্পদ পাচার হয়ে যাচ্ছে, যা বর্ডার এরিয়ায় থাকে তারা জানে কিভাবে চিনি পাচার হয়, ডাল পাচার হয়, চাল পাচার হয়। এখানে কিন্তু দুর্নীতির প্রশ্ন। আমরা যাদেরকে বেতন দিয়ে বর্ডার সিকিউরিটির দায়িত্ব দেব, তারা ঘুষ খেয়ে মাল পাচার করবে, তারা ঘুষ খেয়ে জনগণকে এবারে আসার সুযোগ দেবে,
আর আমরা রাজনীতি করব তাদেরকে নিয়ে ইনফিল্ট্রেশন বলে চিৎকার করব, এবং এখানে আমরা আমাদের দেশের যারা সঠিক জনগণ তাদেরকে বিব্রত করবো, এটা ঠিক নয়। বরং যারা এই দেশের মানুষ তারা কোনোভাবে যারা বিব্রত না হয় সে চেষ্টা করা, আর বাংলাদেশ বা অন্য কোনো দেশ থেকে যারা বিভিন্ন কারণে আমাদের দেশে আসছে সেই আশা বন্ধ করা, বা সেটা যদি আন্তর্জাতিক সমস্যা হয় তাহলে দ্বিপাক্ষিক সম্পর্কের আলোচনার মাধ্যমে সেই সমস্যা মিটিয়ে ফেলা, এটা আমাদের দেশে সরকারের দায়িত্ব। মানুষ, আমাদের দেশ সেকুলার দেশ, আমাদের দেশের সংবিধান সেকুলার। এই দেশে কোনো একটা বিশেষ সম্প্রদায়ের বিশেষ ধর্মের ধর্মগ্রন্থকে জাতীয় গ্রন্থ করার কোনো যৌক্তিকতা নেই, আমাদের দেশের সংবিধান সেটা পারমিট করে না। এখন করা হবে কেন? এতে কি গীতার মর্যাদা বাড়বে? কোরআনকে জাতীয় গ্রন্থ করে দিলে কি কোরআনের মর্যাদা বাড়বে? কোরআন তো তার নিজের মর্যাদায় সমন্বিত, গীতা তো তার নিজের একটা মর্যাদায় প্রতিষ্ঠিত, তাকে সেই সব ধর্মগ্রন্থ নিয়ে আমরা টানাটানি করতে যাবো কেন? প্রত্যেকটা মানুষের বিশ্বাস, প্রত্যেকটা মানুষের শ্রদ্ধা যথার্থ জায়গায়, তার শ্রদ্ধার জায়গায় রেখে আমরা যদি আমাদের ধর্মনিরপেক্ষতা রক্ষা করতে পারি তাহলে সেটা আমাদের দেশের জন্য কল্যাণকর। এই ধরনের যে বক্তব্যগুলো আসছে বিভিন্ন দিক থেকে, সেই বক্তব্য নিয়ে আমরা পজিটিভ ডিসকাশন করি, আলোচনা করি, তাহলে আমাদের মধ্যে চিন্তার দূরত্ব তৈরি হবে, বৈপরীত্য তৈরি হবে, সম্প্রীতি প্রতিষ্ঠিত হবে। রাজনৈতিক দলের প্রসঙ্গ করলেন, মূলত আপনাদের কি মনে হয় কোন রাজনৈতিক দল দেশে এই বিভেদ ছড়াচ্ছে? দেখেন, আমরা যদি আপনি সত্যিকার অর্থে বলেন, প্রত্যেকটা রাজনৈতিক দল এই সাম্প্রদায়িক বিভাজনকে নিজেদের রাজনৈতিক স্বার্থে কাজে লাগানোর চেষ্টা করে, কেউ বেশি করে কেউ কম, কেউ প্রচ্ছন্ন কেউ প্রকট। সুতরাং একটা রাজনৈতিক দলকে আপনি নির্দিষ্ট করতে পারেন না। এখন বিজেপি, ভারতীয় জনতা পার্টি, তারা ক্ষমতায় এসছে, তাদের বিষয়টা খুব বেশি আলোচনা হচ্ছে, কিন্তু কে রাজনীতি করেনি? কে রাজনীতি করেনি? কংগ্রেস রাজনীতি করেছে, বিজেপি রাজনীতি করেছে, সবাই রাজনীতি করেনি। এই রাজনীতি করার বিষয়টা যদি আমরা জনগণ অ্যালার্ট থাকি, আমাদেরকে যাতে রাজনৈতিক নেতারা বিভ্রান্ত করতে না পারে, ভুল পথে পরিচালিত না করতে পারে, সেই জন্য আমাদের জনগণের কাছে এই মেসেজটা তুলে ধরার চেষ্টা। তিনি থাকলে কি হতো আপনিও বলতে পারবেন না, আমিও বলতে পারবো। তো তিনি নেই, কোথায় গেলেন, এ বিষয়ে আজও আমাদের কাছে বিষয়টা ধোঁয়াশা হয়েছে। তিনি আদৌ বেঁচে ছিলেন না এখনো বেঁচে আছেন, না তিনি মারা গেছেন, এটাও আমাদের কাছে ধোঁয়াশার ব্যাপার রয়েছে। এ নিয়ে বারবার প্রশ্ন উঠছে তার জন্মদিনে, আমরা তাকে সম্মান জানাচ্ছি। তবে নেতাজি সুভাষচন্দ্র বসু একটা কথা বলেছিলেন যে যদি তোমার দেশটা স্বাধীন হয় তুমি কি ধরনের শাসন এখানে আশা করো। তিনি বলেছিলেন আমি আমার দেশবাসীকে 10 বছর ধরে চাবুক মেরে শিক্ষা দেবো হাউ টু মেনটেন দ্য ডিসিপ্লিন, দেন আই থিংক ওভার ডেমোক্রেসি। সুতরাং তিনি থাকলে কি হতো অবস্থাটা, তিনি থাকলেই সেটা বলা যেত, এখন একটু বলা সম্ভব। তিনি থাকলে কি হতো আপনিও বলতে পারবেন না, আমিও বলতে পারবো। তো তিনি নেই, কোথায় গেলেন, এ বিষয়ে আজও আমাদের কাছে বিষয়টা ধোঁয়াশা হয়েছে। তিনি আদৌ বেঁচে ছিলেন না এখনো বেঁচে আছেন, না তিনি মারা গেছেন, এটাও আমাদের কাছে ধোঁয়াশার ব্যাপার রয়েছে। এ নিয়ে বারবার প্রশ্ন উঠছে তার জন্মদিনে, আমরা তাকে সম্মান জানাচ্ছি। তবে নেতাজি সুভাষচন্দ্র বসু একটা কথা বলেছিলেন যে যদি তোমার দেশটা স্বাধীন হয় তুমি কি ধরনের শাসন এখানে আশা করো। তিনি বলেছিলেন আমি আমার দেশবাসীকে 10 বছর ধরে চাবুক মেরে শিক্ষা দেবো হাউ টু মেনটেন দ্য ডিসিপ্লিন, দেন আই থিংক ওভার ডেমোক্রেসি। সুতরাং তিনি থাকলে কি হতো অবস্থাটা, তিনি থাকলেই সেটা বলা যেত, এখন একটু বলা সম্ভব।